একজন দুর্দর্শ ডাকাত যে এখন জেলের 4 দেওয়ালের ভেতরে বন্দী, হঠাৎ তার কাছে আসে এমন এক প্রস্তাব যেটা শুনলে মাথা ঘুরে যাবে। একটা রেসিং স্টেডিয়ামের ঠিক নিচে লুকানো কঠিন নিরাপত্তা ভল্ট ডাকাতি করার প্ল্যান। কিন্তু সমস্যা একটাই, ডাকাতির সময় সে নিজেই জেলে। তবু অবাক করার বিষয় হলো সে শুধু প্ল্যানই করে না, নিজে উপস্থিত থেকেও এই দুর্দর্শ ডাকাতিটি সম্পন্ন করে। এদিকে তদন্ত নামে ভয়ঙ্কর FBI বাহিনী, চাপ বাড়তে থাকে প্রতি মুহূর্তে। শেষ পর্যন্ত কি তারা ধরা পড়ে? আর জেলের ভিতর থেকেও কিভাবে সম্ভব হলো এমন নিখুঁত হেইস্ট? এইসব প্রশ্নের উত্তর পেতে দেখে নাও আজকের গল্প, এক দুর্দান্ত হেইস্ট মুভি লোগান লাকি। তো মুভির শুরুতে আমরা জেমি লোগানকে দেখতে পাই, সে নিজের গাড়ি ঠিক করতেছে এবং তার পাশে বসে আছে তার মেয়ে স্যাডি। এখানে আমরা জানতে পারি যে জিমির ডিভোর্স হয়ে গেছে, এখন তার মেয়ে তার মায়ের সাথে থাকে, অর্থাৎ সৎ বাবার সাথে থাকে। তো মাঝে মাঝে ওরা স্যাডিকে জিমির কাছে আসতে দেয়। তো স্যাডি জানায় যে খুব শীঘ্রই তার একটা স্কুলে ফাংশন আছে যেখানে সে পারফর্ম করবে। সে জিমিকে বলে যে রিহার্সাল দেখতে আসো। জিমি তাকে কথা দেয় যে সে অবশ্যই আসবে। এরপর আমরা দেখতে পারি যে জিমির ফোনের কানেকশন কেটে দেওয়া হয়েছে, কারণ সে অনেকদিন যাবৎ ফোনের বিল পরিশোধ করে না। তারপর আমরা জিমিকে দেখতে পাই যে সে একটা টানেলের ভিতরে খননের কাজ করতেছে। কাজ শেষ করে বের হওয়ার সময় তার বস তাকে ডাকে। জিমি তার বসের কাছে যাওয়ার সময় দেখতে পারি যে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। সে বসের কাছে গেলে তার বস তাকে বলে যে তোমাকে চাকরি হতে বরখাস্ত করা হবে। কিন্তু জিমি অবাক হয়ে যায়, সে বলে যে সে তো সততার সাথে কাজ করতেছে। তবু তার বস বলে যে আমাদের উপর থেকে অর্ডার এসেছে, আর আগে থেকেই তো তোমার কাগজে সাইন করা ছিল যে তোমার কোনো সমস্যা হলে তোমাকে বের করে দিতে পারবো আমরা। আসলে এই কোম্পানিতে কারো কোনো শারীরিক প্রবলেম থাকলে তাকে এলাও করে না। তাই জিমির যেহেতু একটু পায়ে সমস্যা আছে, তাই তাকে সেখান থেকে বরখাস্ত করে দেয়। তো জিমি তখন চাকরি হারিয়ে একদম ভেঙে পড়ে। তাই ভেঙে পড়ার পর সে তার বোন মেলির কাছে যায়। তারপর সে তার মেয়ের সাথেও দেখা করতে যায়। সেখানে তার এক্স ওয়াইফ ববিকে দেখা যায়। তো জিমি স্যাডিকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে চায়, কিন্তু ববি সেটা পছন্দ করে না। তারপর স্যাডির সৎ বাবা সেখানে চলে আসে। সে জানায় যে তারা শহর ছেড়ে অন্য এক জায়গায় চলে যাবে, নতুন ব্যবসা শুরু করবে। এই কথা শুনে জিমি অনেক রেগে যায়। সে বলে যে আমার মেয়েকে আমার থেকে দূরে নিয়ে যেতে পারবে না, আর যদি যাও তাহলে আমি কোর্টে যাব। তো ববি বলে যে সপ্তাহে একবার দেখা করতে পারবে। জিমি বলে যে এটা এখান থেকে অনেক দূর, আমি যাতায়াত করতে পারবো না। কিন্তু স্যাডির সৎ বাবা জানায় যে তাকে অবশ্যই ব্যবসায়িক কাজের জন্য অন্য একটা শহরে চলে যেতে হবে। এই কথা সে আরো ভেঙে যায়। তারপর জিমি রাগে এবং খুব একটা বারে চলে যায়, আর সেই বারে জিমির ভাই ক্লাইভকে দেখা যায়। ক্লাইভ সেই বারে কাজ করে, আর ক্লাইভের একটা হাত নেই। সে পূর্বে আর্মিতে ছিল, একটা যুদ্ধের সময় তার হাত হারিয়েছে। তারপর সে তার চাকরিটাও হারিয়ে ফেলে। তো দুজনেই নিজেদের জীবন নিয়ে খুবই অসন্তুষ্ট। তো ক্লাইভ বলে যে ভাই আমাদের পরিবারটাই অভিশপ্ত, তাই আমরা সুখী হতে পারি নাই। তারা ক্লাইভের নকল হাত দেখে তাকে অপমান করতে শুরু করে। তখন জিমি তার পাশে বসা ছিল। জিমি তার ভাইয়ের অপমান সহ্য করতে না পেরে তাদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং মারামারি শুরু হয়। তখন ক্লাইভ বারের বাইরে চলে এসে সেই লোকগুলোর গাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেয়। রাতে জিমি বলে যে কাউলিফ্লাওয়ার এই শব্দের মানে হচ্ছে বড় কিছু করতে যাচ্ছে। তো সকালে আমরা দেখি যে জিমি ক্লাইডের জন্য নাস্তা বানাচ্ছে। তো ক্লাইড বলে যে শেষবার তুমি যখন এই শব্দটা বলেছিলে তারপর আমি 6 মাস জেলে গিয়েছিলাম। এবার প্ল্যান কি? জিমি বলে যে এইবারের প্ল্যান সবচেয়ে ভয়ঙ্কর, আর এটা কেউ কিছুই বুঝতে পারবে না। তখন জিমি তার সম্পূর্ণ প্ল্যানটা বলে। একটা স্টেডিয়ামে বড় রেসিং ইভেন্ট হয়, আর সেখানে কোটি কোটি টাকা মানুষ বাজি ধরে। আর এই ইভেন্ট চলাকালীন বাজি সহ অন্যান্য সকল টাকা স্টেডিয়ামের নিচে থাকা একটা বল্টের মধ্যে পাইপের মাধ্যমে গিয়ে জমা হয়। আর যে বলটা ছিল স্টেডিয়ামের আন্ডারগ্রাউন্ডে। তো জিমি যখন আন্ডারগ্রাউন্ডে কাজ করতো, সে সেখানে অনেক বড় বড় পাইপ দেখেছিল, আর এই পাইপ দিয়ে সমস্ত টাকা ভল্টে গিয়ে জমা হতো। তো জিমি বলে যে আমাদের এই ডাকাতিটা করার জন্য অন্য কোথাও যেতে হবে না, আমরা যেখানে কাজ করতাম সেখান থেকে সকল টাকা বের করতে পারবো। এই আন্ডারগ্রাউন্ডের পাইপলাইন ব্যবহার করে সকল টাকা সরিয়ে নিতে পারবো। কিন্তু সমস্যা একটাই, এখন আমাদের এমন একজন লোককে দরকার যে সেখানে ছোট একটা বিস্ফোরণ ঘটাতে পারবে, আর এই বিস্ফোরণের ব্যাপারে কেউ কোনো ধারণাই করবে না, এবং বলে যে যাতে খুব বেশি মানুষ টের না পায়। আর একবার যদি
আমরা ভেতরে ছোট একটা ব্লাস্ট করতে পারি আর আমাদের ভ্যাকুয়াম মেশিনটা যদি সেই পাইপের সাথে অ্যাটাচ করতে পারি, তাহলে সব টাকা আমরা বের করে নিতে পারবো। এবং কি সেই পাইপের মাধ্যমে যতগুলো টাকা ভল্টে চলে গেছে, এই ভ্যাকুয়াম মেশিনের সাহায্যে আমরা সেই পাইপ দিয়ে ভল্টের সমস্ত টাকা আমরা নিতে পারবো। এই কথা শুনে ক্লায়েন্ট বলে যে একজন লোক আছে আর এই কাজে সে একজন মাস্টার, কিন্তু সমস্যা হলো সে তো এখন জেলে, তার নাম হচ্ছে জো। পরদিনই ওরা সবাই জোর সাথে জেলের মধ্যে দেখা করতে যায়। জোকে তারা বলে যে তোমার জন্য একটা কাজ আছে, আর জো তাদেরকে আগে থেকেই চিনতো। তাই জো বলে যে আমি জানি যে তোমাদের কাজ কেমন হয়, এই জন্যই বলছি যে আমি আর কোনো কাজ করব না, আর আমি এখান থেকে বেরিয়ে অনেক টাকা নিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করব আর শান্তিতে জীবন কাটাবো। জিমি তখন জোকে বলে যে একটা সত্যি কথা বলি, তোমার ভাইয়ের বউ সব টাকা নিয়ে পালিয়ে গেছে, তোমার কাছে এখন এক পয়সাও বাহিরে নেই, আর তুমি জেল থেকে বের হলে পুরোপুরি কাঙ্গাল হবে, কিছুই করতে পারবে না, আর শেষ পর্যন্ত তোমাকে চুরি করতে হবে। তো জো একটু চুপ করে থাকে, তারপর সে ভেবেচিন্তে বলে যে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না, আমি তো জেলের ভিতরে, আর বাইরে গিয়েও তো কাজ করা আমার পক্ষে সম্ভব না, আর আমাকে বের হতে আরো 5 মাস সময় লাগবে। তখন জিমি বলে যে আমরা তোমাকে বের করার জন্য একটা প্ল্যান করব, এবং তুমি সেদিন বের হয়ে আবার জেলের ভিতরে ফিরে আসবে। জো এখানে তাদের এই দুই ভাইয়ের দূরদর্শিতা দেখে সে এই অপারেশনে রাজি হয়ে যায়। তারপর জো মুখে মুখে পুরো প্ল্যানিং বলে দেয় যে কখন কিভাবে পাইপ ব্লাস্ট করতে হবে, এবং জো বলে যে এই কাজের জন্য আরো 2জন লোককে প্রয়োজন হবে, আর যে 2জন লোক হচ্ছে জোর ভাই। এরপর জেমি এবং ক্লাইভ জোর দুই ভাই স্যাম এবং ফিশের কাছে যায়। ওরা যখন স্যাম এবং ফিশের কাছে যায় তখন দেখে যে এরা দুজনেই পাগল টাইপের আজব আজব গেম খেলে। জিমি তাদের দেখে চিন্তায় পড়ে যায়, সে বলে যে আমি তো বুঝতে পারছি না এদের প্ল্যানে কি রাখবো নাকি রাখবো না। তখন ক্লায়েন্ট বলে যে যত কম সম্ভব তাদেরকে ততটাই শেয়ার করবে, কারণ ওরা যদি সম্পূর্ণ প্ল্যান সম্পর্কে বেশি জেনে যায় তাহলে যে কোনো কিছু করে বসতে পারে। এরপর স্যাম এবং ফিশকে বলা হয় তোমরা জেলে গিয়ে তোমার ভাইয়ের সাথে দেখা করো। তারপর ওই দুই ভাই জোর সাথে দেখা করতে যায়। জো তাদের সম্পূর্ণ কথা বুঝিয়ে দেয় এবং তাদেরকে একটা জঙ্গলে ঠিকানা বলে দেয় এবং বলে যে তোমরা সেখানে যাও, সেখানে এমবি নামের একজন লোকের সাথে দেখা করো, আর সে তোমাদেরকে একটা ব্যাগ দেবে, আর সেই ব্যাগটা তার কাছ থেকে তুমি কালেক্ট করবে। তারপর ওরা জঙ্গলে যায় এবং কথা মতো ব্যাগও পেয়ে যায় এবং সেটা নিয়ে চলে আসে। অন্যদিকে আমরা দেখেছি যে ক্লায়েন্টকে জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলেও ক্লায়েন্ট জেলে যাওয়ার জন্য সে গাড়ি চালিয়ে ইচ্ছাকৃতভাবে সুপার মার্কেটের ভিতরে তার গাড়ি ঢুকিয়ে দেয় যাতে পুলিশ তাকে জেলে নেয়। তো যেমন চিন্তা তেমনই কাজ, এই অপরাধের জন্য ক্লাইডের 90 দিনের জেল হয়, আর ভাগ্যক্রমে সে জোর সাথেই থাকে। এরপর জিমি যায় তার বোন মেলির কাছে এবং মেলিকেও তার প্ল্যানে যুক্ত করে। এরপর আমরা দেখতে পারি যে ক্লাইড এবং জো তারা একসাথে জেলের ভিতরে আছে, সুতরাং বিভিন্ন ধরনের প্ল্যানিং করছে। ক্লাইড বলে যে আমরা একদিনের জন্য জেল থেকে পালিয়ে যাব। মেলি জেমিকে জিজ্ঞেস করে যে যদি তাদের প্ল্যানে কোনো কিছু গন্ডগোল হয় তাহলে কি তাদের ডাকাতির কোনো ব্যাকআপ প্ল্যান আছে। জিমি বলে যে না, তাদের কোনো ব্যাকআপ প্ল্যান নেই, শুধু আমার উপর ভরসা রাখো, আমাদের একটা প্ল্যানে কাজ হয়ে যাবে। এদিকে জো জেলের ভিতরে আরেকজন কয়েদিকে তাদের দলে নেয় এবং সে তাকে সমস্ত প্ল্যান বুঝিয়ে দেয় এবং বলে যে সবাইকে ডিস্ট্র্যাক্ট করতে। অন্যদিকে সেফ রুমে কাজ করা এক মহিলা কর্মীর কাছে অনেকগুলো তেলাপোকা পাঠানো হয় যাতে সে ভয় পেয়ে এলাকা ছেড়ে দেয়। এরপর আমরা জিমিকে আবার সেই কনস্ট্রাকশন এরিয়াতে যেতে দেখি। সে এখানে কিছু জিনিসপত্র রেখেছিল, সেগুলো সে নেওয়ার জন্য যায়। তখন জিমির সাথে তার পুরানো বসের দেখা হয়। তার পুরানো বস খুবই ভালো লোক ছিল। সে চাকরি হতে বরখাস্ত করার জন্য তার কাছে সরি বলে এবং আরো বলে যে এই টানেলের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে, তাহলে তো তাদের ডাকাতিটাও তাড়াতাড়ি করতে হবে। এই কারণে তাদের প্ল্যান আবার পরিবর্তন হয়, অর্থাৎ তারা ডাকাতির যে সময় নির্ধারণ করেছিল সেটা দ্রুত করার সিদ্ধান্ত নেয়। অবশেষে আসে সেই ডাকাতির দিন। প্ল্যান অনুযায়ী জুর জেলের ভিতরে অনেক বেশি খাবার খায় আর সে জেলের ওয়ার্ডেনের সামনে বমি করতে থাকে। তো ওয়ার্ডেন তাকে জেল হাসপাতালে পাঠাতে বলে, আর সেই হাসপাতালে ক্লাইডও কাজ করেছিল। তো জো বলে যে আমাকে বাইরে যেতে হবে। নার্স তাকে মানা করে। তখন ক্লাইড বলে যে আমি তোমাকে নিয়ে যাব।
এদিকে জু জেলখানার ভিতরে যে লোকটাকে ডিস্ট্রাকশনের দায়িত্ব দিয়ে গেছিল সে টিভিতে খবর দেখে বোঝা যায় যে অপারেশন শুরু হয়ে গেছে, অর্থাৎ স্টেডিয়ামের মধ্যে কার রেসিং শুরু হয়ে গেছে, তার মানে অপারেশনটা শুরু হয়ে গেছে। সে জেলের ভিতরে ইচ্ছা করে মারামারি করতে শুরু করে, আর মারামারি এত বড় হয়ে যায় যে জেলের ওয়ার্ডেন এই মারামারি দেখে জেল লকডাউন করে দেয়। এদিকে ক্লাইড এবং জু হসপিটালে অবস্থান করতেছে। তারা বাথরুমে যায়, তারা বাথরুম দিয়ে একটা গোপন দরজার মাধ্যমে বাহিরে চলে যায়, যেটা তারা আগেই বানিয়েছিল। এরপর একটা মেইনটেনেন্স গাড়ি সেখানে চলে আসে, তারপর সেই বক্সটা গাড়ির নিচে লাগিয়ে দেয়, আর এই বক্সের ভিতরেই তারা ঢুকে পড়ে। গাড়ি তখন জেল থেকে বের হয়ে যায়। গাড়ি যখন জেল থেকে বের হয় তখন গাড়ি চেকিং হয়, কিছুই ধরা পড়ে না, ওরা সহজেই বের হয়ে যায়। এদিকে জেলের ভিতরে তখনও লকডাউন চলছে, হাসপাতালও বন্ধ, কেউই জানে না যে জু পালিয়ে গেছে। বাইরে এসে জু আর ক্লাইভ দেখা করে মেলির সাথে। মেলি আগে থেকে একটা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, আর এই গাড়িটা ছিল স্যাডির সৎ বাবার। তারপর জু প্ল্যান অনুযায়ী সেই আন্ডারগ্রাউন্ডের মধ্যে প্রবেশ করে। এরপর আমরা দেখতে পারি যে জুর দুই ভাই একটি রুমে ব্লাস্ট করে, আর এই ব্লাস্টের মাধ্যমে কার্ড মেশিন নষ্ট হয়ে যায়, আর পঞ্চ মেশিন নষ্ট হওয়ার কারণে সেখানে আজকে কোনো অনলাইন লেনদেন চলবে না, সকল কিছু ক্যাশের মাধ্যমে প্রদান করতে হবে। আর ক্যাশের মাধ্যমে যত প্রদান করবে আর সম্পূর্ণ টাকাই তো পাইপের মাধ্যমে ভল্টে গিয়ে জমা হয়, অনেক হবে। আর যেখানে চুরি হবে তো সবাই এখন ক্যাশে টাকা দিতে শুরু করে। এদিকে জু আর ক্লাইভ পৌঁছে যায় জিমির কাছে, সবাই পাইপ লাইনের কাছে যায়। জু সেখানে এক্সক্লুসিভ সেট করে এবং পাইপে ছোট একটা ব্লাস্ট করে দেয়, আর ঠিক তখনই পাইপ ফেটে যায়, আর টাকা তখন চলে যায় অন্যদিকে। আর তখন ডাকাতি শুরু হয়ে যায় এবং শুরু হয় ইতিহাসের সবচেয়ে নিখুঁত ডাকাতি। তারা তাদের ভ্যাকুয়াম মেশিনটি পাইপের সাথে অ্যাটাচ করে মেশিনটি শেফের সব টাকাকে বাইরে টানতে শুরু করে। যে শেফের মধ্যে যত টাকা ছিল সব টাকাই বের হচ্ছে, কিন্তু যিনি ব্লাস্ট করেছিলেন। কিন্তু অপরদিকে আমরা দেখতে পারি যে এই ব্লাস্টের কারণে পাইপের মধ্যে ধোঁয়া ঢুকে গেছে, আর সেই ধোঁয়া স্টেডিয়ামের বিভিন্ন দোকানে চলে যায়। একজন এমপ্লয়ি এই ধোঁয়া দেখে সে গার্ডকে ফোন করে। সিকিউরিটি গার্ড দ্রুত চারপাশে খোঁজ করা শুরু করে। ওদিকে আমরা দেখি যে জিমি আর ক্লাইভ মেশিনের স্পিড বাড়িয়ে দেয়, আর এই স্পিড বাড়ানোর কারণে টাকা উড়তে থাকে এবং তাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। এটা দেখে অন্যরা তাদের উপর রেগে যায়। এরপর তারা ভ্যাকুয়ামের গতি স্বাভাবিক করে আবার সব টাকা বের করতে শুরু করে। এই টাকাগুলোকে তারা একটু ময়লার ব্যাগে ভরতে থাকে এবং এই ব্যাগগুলো ময়লার গাড়িতে লুট করতে থাকে। কিন্তু যখন তারা এই গাড়ি নিয়ে বের হতে যায় তখন দেখে যে দরজা লক হয়ে গেছে। এক্ষেত্রে সেখানে অনেক সময় লেগে যায়। তাই জু তাদেরকে দেখতে আসে। জু দেখে যে দরজা একটি চেন আটকে গেছে, তখন সে সেই চেন সরিয়ে দেয় এবং দরজা খুলে দেয়। তারপর তারা টাকা নিয়ে চলে যায়। এরপর ক্লাইড এবং জু অন্য দিক দিয়ে পালায়। পালানোর সময় তাদের একজন লোকের সাথে দেখা হয়, তার নাম ছিল ম্যাক্স। এই ম্যাক্সের সাথে তাদের কিছু ঝগড়া হয়, তখন ম্যাক্সকে তারা সেখানে কিছু উত্তম মাধ্যম দিয়ে তারা বের হতে শুরু করে। তারপর সেখানে থাকা ছোট একটা ডাস্টবিনের মধ্যে তারা আগুন লাগায় এবং সেই ধোঁয়াটা একটা ফায়ার ডিটেক্টরের কাছে নিয়ে আসে, ফলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ওয়ার্ডেন তখন বাইরের খেলা বন্ধ করে দেয় এবং ফায়ার সার্ভিসকে ডাকতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পারি যে ফায়ার ব্রিগেডের কাছে ক্লাইড এবং জো ফায়ার ফাইটারদের কাপড় পরে এবং তারা ফায়ারের গাড়িতে উঠে বসে। আর ফায়ারের গাড়ি যেহেতু জেলে আগুন নিবানোর জন্য চলে আসে, তখন তারা সেই গাড়িতে থেকে চুপি চুপি নেমে জেলের ভিতরে আবার লুকিয়ে চলে যায়। জেলের দরজা খুলে তারা ভিতরে ঢুকে যায় এবং সব কিছু ঠিক করে। এদিকে জিমি তার মেয়ের পারফরমেন্স দেখতে যায়। মেয়ে তার বাবাকে দেখে খুবই খুশি হয়। অপরদিকে আমরা দেখতে পারি যে ময়লার গাড়িতে করে তারা যে টাকাগুলো নিয়ে সেখান থেকে পালিয়েছিল সেই টাকাগুলো তারা রাস্তায় ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। তো সকালবেলায় নিউজে দেখা যায় যে পুলিশ সব টাকা ধরে ফেলেছে। এরপর আমরা দেখতে পারি যে মেলি এখন তার ভাইয়ের সঙ্গে কথা বলতে চায় না, কারণ মেলি মনে করছে তাদের চুরি করা সব টাকা পুলিশ ধরে নিয়েছে। এফবিআই সেরা অফিসাররা এই তদন্ত শুরু করে। এদিকে আমরা দেখতে পাই যে জু এবং তার ভাইরা যে লোকটাকে মেরেছিল ডাকাতির সময়, সেই লোকটা এফবিআই এর কাছে গিয়ে সব কিছু বলে দেয়। কিন্তু এফবিআই যখন দেখতে পায় যে জু যেহেতু জেলেই বন্দি, তাই তারা খুব বেশি গুরুত্ব দেয় না। এরপর এই কেসের 6 মাস চলে যায় এবং যাদের টাকা ডাকাতি হয়েছিল তারা বলে যে সব টাকা ইন্স্যুরেন্স থেকে ফেরত পাওয়া গেছে এবং বলে যে আমি চাই এই মামলা বন্ধ হোক। তারপরে মামলাটি বন্ধ হয়ে যায়। এ সময় জুর জেল থেকে বের হওয়ার সময় হয়ে গেছে।
জো জেল থেকে বের হয়, তো সে জিমিকে খুঁজে বের করে। জো একদিন নিজের রুমেই বসেছিল, হঠাৎ দেখে যে বাহিরে কে যেন শব্দ করছে এবং মাটি খোঁড়ার যন্ত্র রেখে দিছে। তারপর দেখা যায় যে একটি চিহ্ন করা আছে, সে সেই চিহ্ন অনুযায়ী সেখানে মাটি খুঁড়ে আর মাটি খনন করে সে এখানে একটা বক্সের মধ্যে অনেক টাকা পায়। জোর সাথেও জেল থেকে বের হয় এবং গাড়িতে উঠে, সেও দেখে যে তার গাড়িতে অনেক টাকা। কাহিনীর শেষে আমরা দেখতে পারি যে যখন তারা টাকা নিয়ে বের হতেছিল, দরজা বন্ধ হয়ে গেছিল, তখন 3 ভাই বোন মিলে টাকা বের করে অন্য দিক দিয়ে তারা কিছু টাকা পাচার করে এবং তারা বক্সের মধ্যে ভরে নেয়। তারপর তারা সেই টাকা লুকিয়ে রাখে। 6 মাস পরে যখন মামলা বন্ধ হয় আর ডাকাতির বাকি টাকা যখন সাথে সাথেই পায় পুলিশ, আর ডাকাতির সময় যেহেতু পুলিশ কিছু টাকা পেয়েছিল, যেহেতু সম্পূর্ণ টাকার হিসাব ছিল না, তখন পুলিশ ভেবে নিয়েছিল যে হয়তো সম্পূর্ণ এই টাকাটাই ছিল, তাই 6 মাস পরে মামলাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তারপর বক্সে থাকা বাকি টাকা সবাইকে তাদের ভাগ অনুসারে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রে সিলভিয়াও কিছু টাকা পায়। তারপর সে বুঝতে পারে যে টাকা জিমি একাই নেয়নি, সে জিমি সবাইকে সমন্বয় করে সবাইকে দিয়ে দিছে। 6 মাস ধরে তারা জিমিকে খুঁজছে, শেষে সবাই একসাথে, সিলভিয়া আর জিমিও একসাথে, মেলিও একসঙ্গে থাকে। তখন আমরা দেখতে পারি যে একটা মেয়ে লাইটের কাছে চলে আসে, সেও একটা ড্রিঙ্ক চায়। তখন দেখা যায় যে সেই মেয়েটাও এফবিআই অফিসার সেরা। তখন আমরা বুঝতে পারি যে এফবিআই আসলে তাদের পিছু ছাড়েনি, আর এভাবেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। খুব শীঘ্রই আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। বাই বাই, টেক কেয়ার।